আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশি আলোকচিত্র এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। শহীদুল আলম কনসিয়েন্স নামের একটি জাহাজে রয়েছেন। এদিকে গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে আক্রমণ করেছে এবং বহরের 9টি জাহাজকে আটক করেছে। এগুলোতে শহীদুল আলম সহ বিভিন্ন দেশের প্রায় 100 মানবাধিকার কর্মী রয়েছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আটককৃতদের পরে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। বার্তা সংস্থা রয়টার্স জানায় গাজায় যাওয়ার পথে কমপক্ষে 2টি ফ্লোটিলায় উঠে পড়েছে ইসরায়েলি বাহিনী। সমুদ্রে আমাদের আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় ও সহায়তায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল কমরেড ও বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন করছি। আওয়ামী লীগ আমলে টিএফআই সেল ও জেআইসিতে নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ মোট 30 জনকে অভিযুক্ত করে 2টি মামলার অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। পাশাপাশি জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সহ 4 জনের বিরুদ্ধেও অভিযোগ দাখিল করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দেয়া মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে তৃতীয় দিনের মতো আজ জেরা করার কথা রয়েছে। ট্রাইব্যুনালে আছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তদন্ত কর্মকর্তা জেরা কি এখনো শুরু হয়েছে কিনা, আর সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। ট্রাইব্যুনাল 1-এ আজকে মূলত 3টি অভিযোগ দায়ের করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। তার মধ্যে 2টি গুমের মামলা এবং আরেকটি জুলাই আগস্টের সময় রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে। মোট এই 3টি অভিযোগ আনুষ্ঠানিকভাবে আজকে ট্রাইব্যুনাল 1-এ দাখিল করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। তার মধ্যে 2টি যে গুমের অভিযোগ সেটি মূলত আওয়ামী লীগ আমলে টিএফআই সেল এবং জেআইসি সেলে মোট প্রথমত টিএফআই সেলে 17 জন এবং জেআইসি সেলে 13 জন, মোট 5টি করে আলাদা আলাদা মামলায় 2টি মামলায় অভিযোগে শেখ হাসিনা সহ তারেক আহমেদ সিদ্দিকী সহ মোট 30 জনকে অভিযুক্ত করে আজকে মামলার ফর্মাল চার্জটি দেওয়া হয়েছে। আজকে এছাড়া ট্রাইব্যুনাল 1-এ কিন্তু আজ শেখ হাসিনার আরেকটি মামলা, শেখ হাসিনা আব্দুল্লাহ আল মামুন সহ যেই 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগে যে মামলা করা হয়েছে, সেই মামলার সর্বশেষ যে সাক্ষী তদন্ত কর্মকর্তা তাকে এখন জেরা করা হবে ট্রাইব্যুনাল 1-এ। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ অন্য মামলার জুলাই অভ্যুত্থানের অন্য একটি মামলার যেই সাক্ষ্য গ্রহণ সেটি চলছে। এখন পর্যন্ত সবশেষ এই ছিল আমার কাছ থেকে ট্রাইব্যুনাল থেকে। জানছিলাম ট্রাইব্যুনালের সর্বশেষ খবর। ভোটের আগে আসন সমঝোতা নিয়ে বিএনপির সাথে আলোচনা করছে সমমনা দলগুলো। 35 থেকে 40টি আসন চেয়ে শতাধিক প্রার্থীর তালিকাও ঠিক করেছে গণতন্ত্র মঞ্চ। কোন দল কতটি আসন পাবে সেজন্য দর কষাকষি চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে নিজ দলের প্রার্থী ঠিক করার আগে জোটের সাথে আসনের বিষয়ে এখনই ভাবছে না বিএনপি। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা হিসেব আর কৌশল ঠিক করছে রাজনৈতিক দল আর জোটগুলো। নির্বাচনকে ঘিরে দৃশ্যমান কোনো জোট গঠিত না হলেও সমমনাদের মধ্যে আসন ভাগাভাগির কথা প্রকাশ্যে বলছেন নেতারা। কোন দল কত আসন ছাড়বে আর সেটা কোন দলকে দেয়া হবে তা নিয়ে চলছে দর কষাকষি। বাম ধারার গণতন্ত্র মঞ্চের অধীনে 6টি দল বিএনপির সাথে আসন ভাগাভাগিতে যাবে, এমনটি বলছেন দল প্রধানরা। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় দাবি করে
দলটির নীতি নির্ধারকরা বলছেন, দলের প্রার্থী বাছাইয়ের পরই শরিকদের নিয়ে ভাবতে চায় বিএনপি। আগামী নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা সেই দলগুলোকে সম্পর্কিত করব কিনা, করলে কীভাবে করব, জোট হিসাবে নাকি আমরা তাদের কোনো আসন আমরা ছেড়ে দেব, এইগুলো নিয়ে স্বাভাবিকভাবে কিন্তু চিন্তাভাবনা আছে এবং আমাদের মধ্যে আলাপ আলোচনা আছে। কিন্তু আমরা নিজেরা এখন পর্যন্ত আমাদের প্রার্থী আমরা মনোনয়ন চূড়ান্ত করিনি। বিএনপি গণতন্ত্র মঞ্চের কাছ থেকে প্রার্থী তালিকা চাওয়া হয়েছে দাবি করে মঞ্চের নেতারা বলছেন, প্রাথমিকভাবে 100 জনের তালিকা দিবে তারা। প্রাথমিকভাবে আমরা কিছু তালিকা তৈরি করছি, কোথায় কোন কোন আসনে আমাদের পার্টি নির্বাচন করবে। 35, 40, 45 এরকম একটা সংখ্যা নিশ্চয়ই হয়তো মঞ্চ হয়তো চাইবে আর কি, বা এরকম একটা সিটের বোঝাপড়াটা তৈরি করা যায় কিনা। শুরু যখন করবো তখন সমঝোতা হবে, দেখা যাবে এক জায়গায় দুটো ভালো ক্যান্ডিডেট আছে, আমাদের নিজেদের মধ্যে হতে পারে, গণতন্ত্র মঞ্চের মধ্যে হতে পারে, আবার আমাদের সাথে অন্যান্য পার্টি বিএনপিরও হতে পারে, তখন সমঝোতার প্রশ্ন আসবে। তাদের লিস্ট আমাদের লিস্টে একসাথে হবে। আমরা যাদের দেব, যেমন প্রাথমিকভাবে যে 100টা বলছি, এরা যোগ্য মনে করবো বলেই তো দিচ্ছি। বিএনপির সাথে সমঝোতা না হলে পৃথক জোট করার আভাসও দিয়েছে গণতন্ত্র মঞ্চ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ফের ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতি। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 8.36%। একই সঙ্গে খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে যথাক্রমে প্রায় 7.5% ও 9%। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আমদানি জটিলতা, দুর্বল বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থার অদক্ষতাই এর মূল কারণ। আরফাত ইসলামের রিপোর্ট। চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বেশ কয়েকদিন ধরেই সেই হার 8%-এর ওপরে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর সবশেষ তথ্য বলছে, সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 0.07%, খাদ্যে 0.04% আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 0.08% বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, চালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দামের প্রভাব ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাবসহ বেশ কিছু কারণে সেপ্টেম্বরে সব খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। যদি বর্ষা সিজন প্রলম্বিত হয়, সেই সময়কালে খাদ্যদ্রব্যের সরবরাহে কিছুটা টান পড়ে এবং সে সময়কালে দেখা যায় যে মানে চাল বহির্ভূত অন্যান্য জায়গাগুলোতে মূল্যের একটা বৃদ্ধির বিষয় ঘটে। তো তার একটা প্রভাব এখানে খাদ্য পণ্যের ক্ষেত্রে আমাদের এখানে হয়েছে। ইন্টারেস্ট রেট এখন 14%-এর আশেপাশে, সেখানে কোনো ইম্পোর্টারের ক্ষেত্রে হয়তো সেই হাই ইন্টারেস্ট রেটে ট্রেড ফাইন্যান্স নিয়ে ইম্পোর্ট করার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন তারা হয়েছে, সেখানে হয়তো আমার মনে হয় একটা ইম্প্যাক্ট পড়েছে ইনফ্লেশনের। মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার শঙ্কা জানিয়ে তারা সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন। এখন হয়তো তারা চেষ্টা করতে পারেন বাজারের পণ্য সরবরাহ অন্তত যাতে স্থিতিশীল থাকে, সেটা আমদানি করে হোক, অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে হোক। ওএমএস বা ট্রাক সেলের মতো যে কার্যক্রমগুলো বা ফ্যামিলি কার্ডের মতো যে কার্যক্রমগুলো, এটি যাতে অব্যাহত রাখেন। ইনফ্লেশন যদি কন্টিনিউয়াস বেসিসে হাই থাকে বা আবার উঠতে থাকে, এটা গিয়ে আবার এক্সচেঞ্জ রেটে টাকার ডিভ্যালুয়েশন প্রেশার সৃষ্টি করবে। তখন সেই ধাক্কায় কিন্তু আমরা বড় ডেপ্রিসিয়েশনের মধ্যে পড়ে যেতে পারি এবং তখন আবার সেই ফরেন রিজার্ভে আঘাত আসতে পারে। আমার ব্যালেন্স অফ পেমেন্টে সেই চিত্রটা খুব ডিফিকাল্ট দেখা যেতে পারে। যদিও অর্থ উপদেষ্টা বলছেন, 2 অঙ্কের ঘর থেকে মূল্যস্ফীতি 8% নামিয়ে আনা গেছে, যা আরেকটু কম হলে ভালো হতো। বেজটা যখন বড় হয় 11-14 ছিল, তারপরে নামিয়ে আনে না 8 এনেছি, ডেফিনেট হবে বলতে এখনও নামে নাই। ওটা যদি 7 থাকতো, ওখানে যদি 4 করে আনতাম, তখন আমরা সবাই খুশি, মহানন্দে। তখন আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মতামত, চাহিদা আর বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তার সমাধানের প্রত্যাশা খুঁজছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, চাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলো পূরণ হবে। এদিকে নির্বাচনের বেশিরভাগ প্যানেল এখনও তাদের ইশতেহার ঘোষণা করেনি। তবে প্রার্থীরা বলছেন, শিক্ষার্থীদের মতামত ও সমস্যা সমাধানের প্রতিফলন ঘটবে এবারের ইশতেহারে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার ও বাসযোগ্য ক্যাম্পাস তৈরিকে দেয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। রাকসু নির্বাচনের প্রচারণা চলছে, সে খবর জানাতে ক্যাম্পাস আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন রাকসুতে, জানাবেন আমাদের। বালিহা, আমি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে আম চত্বর অর্থাৎ পরিবহন মার্কেট হিসেবে পরিচিত সেখানে রয়েছি এবং এখানে প্রতিদিন শিক্ষার্থীদের জমজমাট যে আড্ডা হয় সেই আড্ডাটা আজকে আমরা কম দেখতে পাচ্ছি। অর্থাৎ পূজার ছুটি পেরিয়ে যাওয়ার আজকে 4 দিন হলো ক্যাম্পাস খুলেছে, তারপরেও ক্যাম্পাসের যে স্বাভাবিক যে গতি, সেই গতি যে ছন্দ, সেই ছন্দ এখনও ফিরে আসেনি। এখনও শিক্ষার্থীদের অনেকেই তারা এখন পর্যন্ত বাড়ি থেকে আসেনি। তবে আজকে আমরা সকালে এসে যেটা দেখতে পেরেছি, এখানে ছাত্র দল প্যানেলের যে ভিপি প্রার্থী এবং ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী, তারা এখানেই আমরা যেখানে এখন অবস্থান করছি সেখানেই তারা নির্বাচনী প্রচারণা চালিয়েছে। আপনাকে বলে রাখি, গতকাল ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী তারা নির্বাচন কমিশনের কাছে পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। তো আজকে আমরা দেখেছি যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 2 প্যানেল ভিপি প্রার্থী তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং আমরা একে অপরকে কোলাকুলি করতেও দেখছি। তারা ভোটারদের কাছে যাচ্ছে, নানা প্রতিশ্রুতি যেমন দিচ্ছে। আমি গতকাল যে পাল্টাপাল্টি অভিযোগ করেছে সেই অভিযোগের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলামের কাছে আমি জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে 2 পক্ষের অভিযোগ তারা পেয়েছেন আচরণবিধি লঙ্ঘনে, সেগুলো পরীক্ষা করে তারা ব্যবস্থা নেবেন। আর আপনাকে যদি আরও একটু তথ্য জানাতে চাই যে ক্যাম্পাস যেহেতু শিক্ষার্থীদের উপস্থিতি এখন কম, আমরা যেটা লক্ষ্য করছি বিকেলের পর থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীরা, বিশেষ করে প্রার্থীরা, তারা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় বিনোদপুর, মেহেরচণ্ডী, তালাইবাড়ি, কাজলা এসব এলাকার যে আবাসিক ছাত্রাবাস রয়েছে, প্রাইভেট ছাত্রাবাসগুলো রয়েছে এবং সেখানে যে বিশেষ মোড়ে শিক্ষার্থীরা আড্ডা দেয় সেখানে গিয়ে তারা ভোট চাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উভয় দলের প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করছে এই বলে যে রাকসুতে তারা যদি নির্বাচিত হওয়ার পর রাকসুতে গিয়ে তারা শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ তারা গ্রহণ করবে। বালিকা, জানছিলাম রাকসুর খবর। প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কের অবরোধ প্রত্যাহার করেছে হেফাজতের কর্মীরা। এদিকে হেফাজতের নেতা সোহেলকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় বাসের চালক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। এর আগে সকালে অবরোধের সমর্থনে হাটহাজারী এলাকায় পিকেটিং করে হেফাজতের কর্মীরা। এতে চট্টগ্রাম রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন 2 পার্বত্য জেলাসহ বিভিন্ন উপজেলার কয়েক লাখ মানুষ। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনিরি জানান, মঙ্গলবার বিকেলে হেফাজত ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী মোটরসাইকেলে ফিরছিলেন। এ সময় রাউজান গহিরা এলাকায় তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। তিনি আওয়ামী সরকারের সময় গুম ছিলেন। কমিশনে মামলা করার অভিযোগে গাড়ি চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন মাওলানা নাসির উদ্দিন মুনিরি। অসময়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে জামালপুরের ব্রহ্মপুত্র ও কুষ্টিয়ার পদ্মা নদীতে। অব্যাহত ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, রাস্তাঘাট, শত শত হেক্টর ফসলি জমি। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তুলে নদী তীরের বাসিন্দারা বলছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভাঙন ভয়াবহ রূপ নেবে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড কেবল আশ্বাস দিয়ে যাচ্ছেন। বিস্তারিত এমরুল কায়েসার ডেস্ক রিপোর্টে। দিন নেই রাত নেই ব্রহ্মপুত্র নদের পার ভাঙছে। এই চিত্র জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার। প্রতিনিয়তই ভাঙছে ফসলি জমি, রাস্তাঘাট, বসতভিটা। দেওয়ানগঞ্জ উপজেলার পুল্লাকান্দি, মধ্যপাড়া, সর্দারপাড়া, ঝালুরচর, ভাটিপাড়া, ফরাজিপাড়া সহ
কয়েকটি এলাকায় প্রায় 3 কিলোমিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ নানা স্থাপনা। ভাঙন থেকে রক্ষা পেতে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। এই এক সপ্তাহ ভেঙে নিয়ে গেছি, নিজে এগুলো ঘরবাড়ি ওখানে কাপড়া করে রাখছি। আমরা খুবই অসহায় হয়ে গেছি। যদি এটুকু ওই নদী ভেঙে নেয় তাহলে আমাদের আর করার কিছু থাকবো না, থাকার জায়গাও পাবো না, আবার সুবিধা করে যে খাবো কৃষিকাজ করে সেটাও আর আমাদের থাকবো না। কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মা নদীতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বন্যার পানি কমার সাথে সাথে উপজেলার মরিচা ও চিলমারি ইউনিয়নের বেশ কিছু এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। বাদ যায়নি চিলমারি ইউনিয়ন, উদয়নগর বিজিবি ক্যাম্পও। পদ্মার করাল গ্রাসে সব হারিয়ে নিঃস্ব নদী তীরের বাসিন্দারা। আমাদের নদী খালে ভেঙে গেছে, আমাদের বাড়ি ঘর নদী ভাষায় লিয়ে গেছে। নদীর ধারে ভেঙে চলে যাচ্ছে, বউ বিটিলে আমরা কোথায় যাবো, কি করে খাবো, আমার তো কোনো পদাই পাচ্ছি না। নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে আর সংস্কারের আশাবাণী শুনিয়েই দায় সারছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থায়ী বাঁধ নির্মাণের এই মুহূর্তে আমাদের কোনো ফিজিবিলিটি এখানে চলমান নেই, যেহেতু বিআইডব্লিউটি খনন করতেছে সেই প্রকল্পের আওতায় এখানে স্থায়ীভাবে প্রোটেকশনের ব্যবস্থা করার জন্য আমরা ইতিমধ্যে এটা লিস্টিং করেছি। তো এই সময় কাজ করে আসলে কাজের স্থায়িত্ব রক্ষা করা অনেক কঠিন। তো আমরা যেহেতু এই পয়েন্টগুলো আমাদের অবজারভেশনে আছে, আমাদের লোকজনও প্রতিনিয়ত এগুলো মনিটরিং করতেছে। যদি কোনো ব্যাপক হারে ভাঙন সংঘটিত হয় তাহলে আমরা তাৎক্ষণিক জিও ব্যাগ এবং টিউব ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাসে নয়, নদীর ভাঙন রক্ষায় কার্যকরী পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে বের হওয়া 171 জন রোহিঙ্গাকে আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠিয়েছে বিজিবি। সকালে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ইদানিং ক্যাম্প থেকে অনেকেই বের হয়ে যাচ্ছেন। এসব অভিযোগের ভিত্তিতে গতকাল বিজিবি টেকনাফের দমদমিয়া ও নাইটটংপাড়া এলাকায় স্থায়ী ও অস্থায়ী দুটি চেকপোস্টে তল্লাশি চালায়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী 20টি সিএনজি, 17টি মাহিন্দ্র ও 25টি অটো রিকশায় তল্লাশি চালিয়ে 88 পুরুষ, 50 নারী এবং 33 শিশু সহ মোট 171 জন রোহিঙ্গাকে আটক করা হয়। বিজিবি জানায়, আটক রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ের পর মুচলেকা নিয়ে সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। 3 মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ। খেলাটি শুরু হবে সন্ধ্যা 6টায়। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। আফগানদের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের স্মৃতিটা ভুলে যেতে চাইবেন মেহেদী হাসান মিরাজ। গত নভেম্বরেই আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে মিরাজের নেতৃত্বে সিরিজ হেরেছিল বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এই সিরিজে জয়ে চোখ রাখছেন মিরাজ। ওডিআইটা একটু কম খেলেছি, এর আগে আমি মেনশন করেছি যে আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ হয়, খেলা হয়নি, এর জন্য আমরা হয়তো ওই জায়গাটা স্ট্রাগল করছি এবং আমরা ব্যাটসম্যানরা প্ল্যান করছি কিভাবে আমাদের 50 ওভার খেলতে হবে এবং আমাদের মিডল ওভার এবং মিডল অর্ডার যে ব্যাটসম্যান আছে এবং টপ অর্ডার আছে, এখানে আমাদের কিভাবে ইনিংসটাকে বিল্ড আপ করতে হবে এটা নিয়ে আমরা কাজ করছি। টি-20তে অধিনায়কত্ব করলেও একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম জাকেরের। নুরুল হাসান সোহানকে দেশের সেরা উইকেটরক্ষক মানছেন মিরাজ। বেস্ট উইকেট কিপার ধরা হয় সোহানি আছে এবং অবভিয়াসলি ওডিআইতে ওর সুযোগ থাকবে বেশি উইকেট কিপিং করার ক্ষেত্রে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি এটাই প্রেফার করি এবং যেহেতু ওর অনেক এক্সপিরিয়েন্স আছে এবং বাংলাদেশ টিমে খেলেছে, যদি অপরচুনিটি থাকে অবশ্যই সে বাংলাদেশকে আরও অনেক ভালো কিছু অর্জন এনে দিতে পারবে। বাংলাদেশের পরিকল্পনা 2027 ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে। ওয়ানডেতে অবশ্য বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ডও ভালো নয়। 6 ম্যাচে 4টিতে হেরেছেন মিরাজরা। 2 দলের মুখোমুখি দৌড়াতে অবশ্য এগিয়ে বাংলাদেশ। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। নারী ফুটবল। এএফসি নারী অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে সিরিয়াকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন আলপি আক্তার। পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবেন আরপিতারা। এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপের খেলা জর্ডানে। দুবাইয়ে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে জর্ডানে যাবে বাংলাদেশ। এশিয়ান কাপে জায়গা করে নিতে অর্পিতাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও জর্ডান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। ইতিমধ্যে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নারী অনূর্ধ্ব 20 ও জাতীয় দল।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।